Tashi. Don't bite his tail. বুঝতে পারতেছি না, দেখেন কি করে গোলকিপার কি করে কি করে দেখেন 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 ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই যে খেলা দেখবো না হাসবো বুঝতে পারতেছি না, দেখেন কি করে গোলকিপার কি করে কি করে দেখেন 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 ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই যে খেলা দেখবো না হাসবো বুঝতে পারতেছি না, দেখেন কি করে। এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিল। সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক। এক সময় ওই উচ্চ শিক্ষিত লোকটি আলেম সাহেবকে শুনিয়ে বলতে লাগলো, মোল্লারা তাদের নিজেদের বউকে আবদ্ধ করে রাখে, তাদের কোনো স্বাধীনতা নাই। তখন সেই আলেম সাহেব বললেন, ভাই আপনার ওই ব্যাগের মধ্যে আছে কি? লোকটি বলল, কেন? এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে। আলেম সাহেব বলল, আপনি এগুলো ব্যাগের ভিতরে রেখেছেন কেন? লোকটি বলল, চোর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচতে লুকিয়ে রেখেছি। তখন আলেম সাহেব বললেন, আমি আমার বউকে এভাবেই যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে, কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার চাইতেও বেশি মূল্যবান, আর আপনার কাছে আপনার স্ত্রী ধন সম্পদের চাইতে মূল্যবান নয়। তাই তো আপনি আপনার টাকা পয়সা যত্নে লুকিয়ে রেখেছেন আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা। এই কথা শুনে লজ্জায় লোকটির মাথা নিচু হয়ে গেল। তেঁতুল গাছের পেট নিয়ে ভর করছে আমার, জুসনা বরা রাতে দেখি আদার চোখে। তাই তো বাবা আইসি তোমার দরবারে। হে বাবা হে বাবা হে বাবা, একটা তাবিজ দে পেতনি তারাতে। হে বাবা। বাংলাদেশের চারপাশে এই লাল চিহ্নিত জায়গাগুলো লক্ষ্য করুন। এগুলো হলো ভারতের বিমান বাহিনীর ঘাঁটি। কিভাবে চারদিক থেকে ঘিরে রেখেছে পুরো বাংলাদেশকে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় বাংলাদেশকে অ্যাটাক করার টেন্ডেন্সি রাখে ভারত। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশকে নিয়ে ভারতের এত ইন্টারেস্ট? কেন এই ভূখণ্ড তাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ইনফরমেশন দেব যেগুলো বাংলাদেশি হিসেবে জানা উচিত আমাদের সবার, কিন্তু এতদিন এই বিষয়গুলো লুকিয়ে রাখা হয়েছিল আমাদের থেকে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সীমান্ত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত? হ্যাঁ, পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এতটা হত্যাকাণ্ড হয় না যতটা হয় ভারত বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছেন এই দেশের মানচিত্র এত কমপ্লেক্স কেন, এতটা আঁকাবাঁকা কেন? পৃথিবীর অন্য কোনো দেশের মানচিত্র কিন্তু এত কমপ্লেক্স না। দুই দেশের এই সীমানা বানানোই হয়েছিল এমনভাবে যেন এই দেশগুলোর মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে এবং এদের মধ্যে কোনো দেশ বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হতে না পারে। 1947 সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হওয়ার সময় ভারত এবং পূর্ব পাকিস্তানের এই বর্ডার আঁকার দায়িত্ব পড়ে একজন ব্রিটিশ জাজ এবং বর্ডার কমিশনের চেয়ারম্যান রেডক্লিফের উপর। তখন ধর্মের ভিত্তিতে এই বর্ডার আঁকার কাজটি ছিল খুবই কঠিন। এই কঠিন কাজটি সম্পন্ন করার পর রেডক্লিফ নিজেই বলেছিলেন এই বর্ডারে পরবর্তীতে নানা রকম ঝামেলা হতে পারে। তবে সবচেয়ে বড় খেলাটা ম্যাপের এই জায়গায়। ইন্ডিয়ার এই অংশ থেকে এই অংশে যাওয়ার জন্য এই শিলিগুড়ি করিডোর, যার প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটার এবং তার ঠিক উপরে রয়েছে চীন।
চীন এই অঞ্চলের দিকে ক্রমাগত তাদের সামরিক ঘাঁটি বাড়াচ্ছে, যাতে ইন্ডিয়াকে সবসময় চাপের মুখে রাখতে পারে। ফলে সরু এই জায়গাটি ভারতের জন্য হয়ে গিয়েছে সবচেয়ে দুর্বল পয়েন্ট। আর এই দুর্বলতা থেকে বাঁচার ভারতের কাছে অল্টারনেটিভ একটি রাস্তা রয়েছে, সেটা হলো বাংলাদেশ। প্রথমত, ভারতের এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে এই পাশ দিয়ে ঘুরে যেতে হচ্ছে, যে কারণে প্রচুর অর্থ ও সময় খরচ হচ্ছে তাদের। দ্বিতীয়ত, এই জায়গাটি, যাকে আমরা চিকেন নেক বলে থাকি, সেটি রয়েছে অত্যন্ত বিপজ্জনক একটি জায়গায়। যে কোনো সময় এই জায়গা বাংলাদেশ অথবা চীন দখল করে নিলে এই পাশের পুরো 7টি রাজ্য হারাবে ভারত, যাদেরকে আমরা 7 সিস্টার্স বলে থাকি। চীনকে প্রতিরোধ করার ক্ষমতা ভারতের নেই। ফলে এই দুর্বলতা থেকে বাঁচতে হলে বাংলাদেশকে নিজেদের আওতায় নিতে হবে। কিন্তু সরাসরি বাংলাদেশ দখল করতে আসলে কয়েক ঘন্টার মধ্যে এই অঞ্চলটি দখল করে ফেলবে চীন। কারণ চীন কখনোই চায় না তাদের পার্শ্ববর্তী দেশ ভারত আরও বেশি বড় এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। তাছাড়া বাংলাদেশের সাথে চীনের রয়েছে খুব ভালো একটা সম্পর্ক, অপরদিকে ভারতের সাথে চীনের সম্পর্কের অবস্থা খুবই খারাপ। ফলে বাংলাদেশে কোনো রকম মিলিটারি অপারেশন চালালে মুহূর্তেই দখল হয়ে যাবে ভারতের 7 সিস্টার্স এবং ভেঙে যাবে ভারত। যেহেতু সেরকমভাবে বাংলাদেশ দখল করা সম্ভব নয়, তাহলে সেকেন্ড অপশনটি হলো এই দেশের ক্ষমতায় এমন একটা সরকার রাখা যাতে ইচ্ছে মতো এই দেশকে কন্ট্রোল করতে পারে। আর প্রপারলি কন্ট্রোল করতে পারলেই এই দেশের মাঝখান দিয়ে যোগাযোগ স্থাপন করতে পারবে 7 সিস্টার্সের সাথে। ফলে 7 সিস্টার্সকে কন্ট্রোল করতে তখন আর চিকেন নেকের উপরে নির্ভর করতে হবে না। ফলে চিকেন নেক ভারতের আর দুর্বল পয়েন্ট হিসেবে থাকবেই না। ৭৫-এ মুজিব হত্যার পর শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘদিন আশ্রয় দিয়েছিল ভারত, এবং পরবর্তীতে নানা রকমভাবে আওয়ামী লীগকে পুরোপুরি ভারতপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলে তারা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেও তাদের সামনে ছিল আরেকটি বাধা, সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সীমান্তরক্ষী বাহিনী বিডিআর। বাংলাদেশ সীমান্ত নিজেদের দখলে রাখা এবং সেখানে যাচ্ছে তাই করা সম্ভব হচ্ছিল না শক্তিশালী এবং দুঃসাহসী বিডিআর বাহিনীর কারণে। ফলে 2019 সালে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে পুরো বিডিআর বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেই সাথে হাইলি ট্যালেন্টেড এবং দেশপ্রেমিক আর্মি অফিসারদের হত্যা করে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। ফাইনালি 15 বছরেরও বেশি সময় ধরে নিজেদের পরিচালিত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা সম্ভব হলো। বাংলাদেশ সীমান্তেও আর কোনো বাধা নেই, বাংলাদেশের মাঝ দিয়ে যোগাযোগ স্থাপন করতেও আর কোনো বাধা নেই। এখন শুধু একটা একটা করে পরবর্তী প্ল্যান এক্সিকিউশনের পালা। 2024-এর জুলাইতে পরীক্ষামূলকভাবে রেলওয়ে ট্রানজিট চালু করার কথা ছিল বাংলাদেশের ভেতর দিয়ে, কিন্তু বাংলাদেশের জনগণ এই ট্রানজিটের পুরোপুরি বিপক্ষে ছিল। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, একটি দেশের ভিতর দিয়ে আরেকটি দেশ যোগাযোগ স্থাপন করতেই পারে, পার্শ্ববর্তী দুটি দেশের মধ্যে এরকম কোলাবোরেটিভ সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সেখানে দেখতে হবে দুটি দেশই যেন উইন উইন সিচুয়েশনে থাকে। একটি দেশের ক্ষতি করে অন্য একটি দেশ যদি লাভবান হওয়ার চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই সেটা ন্যায্য হবে না। বাংলাদেশের মধ্য দিয়ে রেলওয়ে ট্রানজিট করার যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটি সম্পূর্ণ গোপন রেখেছিল সরকার। যদি এই চুক্তিটি ন্যায্য হতো এবং যদি অল্প হলেও বাংলাদেশে কিছুটা লাভ থাকতো, তাহলে নিশ্চয়ই এই চুক্তিটিকে সরকার গোপন রাখত না। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই চুক্তিটি ছিল সম্পূর্ণ একপাক্ষিক, যেখানে বাংলাদেশের কোনো লাভ তো ছিলই না, উল্টো একটি ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছিল বাংলাদেশের সামনে। ধরুন বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের একটি মালবাহী ট্রেন যাচ্ছে, কোনোভাবে একদিন সেই ট্রেনে আগুন লাগানো হলো। হতে পারে বাংলাদেশের কোনো সন্ত্রাসী দল আগুন দিয়েছে, অথবা এমনও হতে পারে ভারতের কোনো এজেন্ট ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, অথবা এমন হতে পারে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের একটি যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল, কেউ একজন পাথর নিক্ষেপ করলো সেই ট্রেনে এবং কোনো একটা যাত্রীকে আহত কিংবা নিহত করে ফেললো। তখন ভারত সরকার বলবে আমাদের নাগরিকরা বাংলাদেশে নিরাপদ নয়, বাংলাদেশ সরকার তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। ফলে আমাদেরকে এই রেল লাইনের পাশ দিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করতে হবে ভারতীয় নাগরিকদের যান ও মালের নিরাপত্তা নিশ্চিতকরণে। মিলিটারি অপারেশন না চালিয়েও কৌশলে খুব স্মুথলি পুরো বাংলাদেশের উপর দিয়ে তাদের মিলিটারি ডিপ্লয় করার প্ল্যান ছিল এই রেলওয়ে ট্রানজিটকে কেন্দ্র করে। আর এই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হতো যদি তাদের পালিত সরকার ক্ষমতায় থাকতো। একটা দেশকে কন্ট্রোল করতে আর কি লাগে, এসব বুঝতে পেরে বাংলাদেশের অনেকেই এই রেল ট্রানজিটের পুরোপুরি বিপক্ষে ছিল। ফলে 24শে জুলাই মাসে এই রেল ট্রানজিট উদ্বোধনের সময় সেখানে বড় একটা আন্দোলনের সম্ভাবনা ছিল। ফলে এই বিষয়টি থেকে জনগণের মনোযোগ সরিয়ে রাখতে অন্য একটি ইস্যুর দরকার ছিল, আর সেই ইস্যুটিই ছিল কোটা বিরোধী আন্দোলন।
হঠাৎ করে ঠিক ওই সময় কোটা নিয়ে হাইকোর্ট থেকে এরকম একটা রায় আসার অন্য কোনো কারণ ছিল না। অনেকেই মনে করেছিল আওয়ামী লীগের লোকদের বিভিন্ন সরকারি পদে সেট করার জন্য কোটা ব্যবহারের প্ল্যান ছিল তাদের। কিন্তু একটু চিন্তা করে দেখুন, আওয়ামী লীগের লোকদের সরকারি চাকরি দেওয়ার জন্য কোটা ব্যবহার করার কোনো দরকার ছিল না। নিজেদের ক্ষমতা ব্যবহার করে এমনিতেই সেটা করে আসছিল তারা দীর্ঘদিন ধরে। এখানে কোটা ব্যবহার করা তাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। কোটার এই ইস্যুটা তৈরি করা হয় শুধুমাত্র রেল ট্রানজিট থেকে জনগণের ফোকাসটা সরিয়ে রাখার জন্য। তারা ভেবেছিল এখানে ছোটোখাটো একটা আন্দোলন হবে এবং সরকার খুব সহজেই সেটা কন্ট্রোল করতে পারবে। কিন্তু তারা বুঝতেও পারেনি কত বড় ভুল করেছিল তারা। তারা ভুলে যায় বাংলাদেশ ছাত্র জনতার শক্তি সম্পর্কে। বাংলাদেশের মানুষ অনেক সহনশীল, কিন্তু তাদের খেপিয়ে তুললে কি হয় তা হয়তো ভুলে গিয়েছিল তারা। ফলে কোটা বিরোধী এই আন্দোলন পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে যায়। জন্ম নেয় ইতিহাসের অন্যতম বড় একটি গণ অভ্যুত্থান। সরকার পতন ঘটে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইন্ডিয়া বাংলাদেশের উপরে কন্ট্রোল হারায়। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। আমাদের সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, আর মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ দেশের মানুষের মতামত আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। খোদা হাফেজ।